গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় শ্রী গুরু জয়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের মূল বাণী ছিল আত্মোপলব্ধি, সংযম, ত্যাগ এবং সেবার মাধ্যমে মানবজাতির কল্যাণ সাধন। আপনারা বুঝতেই পাচ্ছেন, আজকে আমাদের এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের আগামীকাল জন্ম উৎসব। অ্যাকচুয়ালি উনি কে ছিলেন আপনারা অনেকেই জানেন না। যারা আমরা দীক্ষিত আমরা জানি, কম বেশি জানি, খুব বেশি জানি বলবো না, যেটুকু জানি আমাদের গুরুদেবের সম্বন্ধে, উনি মহান একজন পরম পুরুষ ছিলেন। উনি কিন্তু ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছেন, কারণ সেবামূলক যে প্রতিষ্ঠান ওনার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। তো আজকে তারই কিছু জীবনী গল্প আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আগামীকাল মাঘ মাসের পূর্ণিমার দিন উনি জন্মগ্রহণ করেছিলেন, তাই ওনার সম্বন্ধে আজকে একটু আমার বলতে ইচ্ছা করছে। আমার গুরুদেবের সম্বন্ধে আপনারা থাকুন আমার পাশে, গুরুদেবের সম্বন্ধে জানুন, আপনাদের আশা করি ভালো লাগবে। ভারত সেবাশ্রম সংঘে কিন্তু আপনারা অনেকে গেছেন, থেকেছেন, কিন্তু কতটা ওনার সম্বন্ধে জানেন আমার জানা নেই। আজকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা জানতে পারবেন গুরুদেবের সম্বন্ধে। ভিডিও শুরুর আগে বলবো, আপনারা যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি। আমার পরম পূজ্য গুরুদেবের সম্বন্ধে সকলেই জানতে পারবেন, সমৃদ্ধ হবেন আশা করি। তো আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, এই বলে আজকে গুরুদেবের নাম নিয়ে শুরু করি। জয় প্রণবানন্দজি মহারাজের জয়। ওম গুরু কি পাহি কেবলম। স্বামী প্রণবানন্দ মহারাজ ছিলেন একজন বিশিষ্ট হিন্দু যোগী, সমাজ সংস্কারক এবং অখণ্ড ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, এবং তিনি হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং সেবামূলক কাজের মাধ্যমে আর্তের সেবা, ত্রাণ বিতরণ এবং শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি যুগাচার্য নামেও কিন্তু পরিচিত ছিলেন। আমাদের গুরুদেবের কিছু বিশেষ বাণী আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আপনাদের জীবনে হয়তো কাজে লাগবে অনেক। লক্ষ্য ও ধর্ম। জীবনের লক্ষ্য হলো মহামুক্তি এবং আত্মোপলব্ধি। ত্যাগ, সংযম, সত্য এবং ব্রহ্মচর্যই হলো প্রকৃত ধর্ম আমাদের। মহাপাপ, দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা এবং স্বার্থপরতাই হলো মহাপাপ। মহাশক্তি, ধৈর্য, সাহস এবং সহিষ্ণুতা হলো মহাশক্তি। সেবা এবং আত্মমর্যাদা। সর্বদাই স্মরণ রাখবে যে তুমি ঈশ্বরের সৃষ্ট জীব এবং তাঁরই করুণায় বিষয় বাসনা পরিত্যাগ করে মুক্তির পথে অগ্রসর হচ্ছ, তাই সাধারণের ন্যায় জীবন নষ্ট করা চলবে না। তরুণদের প্রতি উপদেশ ছিল ভগবানের, রিপু দমন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মনুষ্যত্বে সাধনা করতে হবে। সংঘবাণী। সংঘই শক্তি, সংঘই মুক্তি। এই বিশ্বাসে সংঘের আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে। তিনি জাতি, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্য এবং সাম্যের কথা বলেছিলেন, এবং একটি শৃঙ্খলা এবং শক্তিশালী হিন্দু জাতিরও স্বপ্ন দেখতেন। এবার গুরুদেবের জীবনী কথা। স্বামী প্রণবানন্দ 29শে জানুয়ারি 1896 সাল বুধবার মাঘী পূর্ণিমা তিথিতে, এবং সেটি ছিল 8ই জানুয়ারি 1941 সাল মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের গুরুদেব। বন্ধুদেরকে একটা কথা বলি, আমার খুব আনন্দের কথা এটা। সেটা হচ্ছে, আমি এই আশ্রমের যেহেতু দীক্ষিত, মানে গুরুদেবের যেহেতু দীক্ষিত, সেহেতু আমি ভীষণ গর্বিত এরকম একটা প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত হতে পেরে। আমি যেখানে যাই কম বেশি ভারত সেবাশ্রম সঙ্গে আমি যাবই, থাকি, আবার যদি নাও থাকি তাহলে আমি অন্তত ওখানে গুরুদেবকে গিয়ে দর্শন করে আসি। বাল্যকালে আমাদের গুরুদেবের নাম ছিল বিনোদ। গ্রামটি ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা।
জমিদারের অত্যাচার থেকে প্রজাদের বাঁচাতে গিয়ে গুরুদেবের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছিলেন। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য গৃহদেবতা নীল রুদ্রের শরণাপন্ন হন তিনি, অর্থাৎ ভোলেনাথের। ভক্তের কাতর প্রার্থনায় দেবাদিদেব মহাদেব শিব প্রসন্ন হয়ে ওনাকে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন, ভয় নেই, আমি আছি, তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব তোমার ঘরে। আমার জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের বিপদের মেঘ কেটে যাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন আমাদের গুরুদেব হচ্ছেন স্বয়ং ভোলেনাথের এক অবতার। গোরক্ষপুরের মহাযোগী বাবা গম্ভীরনাথজির নিকট 1913 সালে 17 বছর বয়সে তিনি দীক্ষা লাভ করেছিলেন এবং 1916 সালে মাত্র 20 বছর বয়সে উনি সাধনায় সিদ্ধি লাভ করেন। তারপর 1924 সালে প্রয়াগে এই সময় অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরির নিকট তিনি আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামী প্রণবানন্দ নামে পরিচিত হয়েছিলেন। এবার একটু বিস্তারিত বলি। তিনি বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলায় কুমার নদী থেকে প্রায় 1 মাইল দূরে বাজিতপুর গ্রামে বিষ্ণুচরণ ভূঁইয়া এবং সারদা দেবীর কোলে জন্মগ্রহণ করেন। বিষ্ণুচরণ ছেলের জন্মের পর দীর্ঘদিনের পুরনো মামলায় জয়ী হয়েছেন, তাই ছেলের নাম রাখেন জয়নাথ। পরে নাম দেওয়া হয় বিনোদ। তিনি বুধবারে যেহেতু জন্মেছিলেন বলে তার নাম হয় বুধ, আর কি বাড়িতে বুধো বুধো বলে সবাই ডাকতেন। গ্রহণ করলেন কখন? সিদ্ধি লাভের দীর্ঘ 8 বছর পর 1924 সালের জানুয়ারি মাসে প্রয়াগধামের অর্ধকুম্ভের সময় স্বামী গোবিন্দানন্দজি গিরি মহারাজের কাছ থেকে তিনি ব্রহ্মচারী সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। তখন তার নাম হয় আচার্য স্বামী প্রণবানন্দ। ওই বছরেই মাঘী পূর্ণিমা তিথিতে তিনি চিহ্নিত প্রথম 7 জন সঙ্গ সন্তানকে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেন। মানে উনি নিজে দীক্ষা গ্রহণ করে আচার্য হলেন, তারপরে তিনি আবার 7 জনকে দীক্ষা দিলেন। বিপ্লবীদের সাথে তার সম্পর্ক কী ছিল? ব্রহ্মচারী বিনোদ দেশের স্বাধীনতা আন্দোলনকে পরোক্ষভাবে সমর্থন করতেন। তিনি বিপ্লবী দল মাদারীপুর সমিতির সদস্য ছিলেন এবং 1914 সালে মাদারীপুরের চারিপাশে ডাকাতিতে পুলিশ ফরিদপুর ষড়যন্ত্র মামলায় পুলিশ কিন্তু আমাদের গুরুদেবকে গ্রেপ্তারও করেছিলেন। সালটা ছিল 1914 সাল। এরপর মাদারীপুর এবং পরে ফরিদপুর জেলেও তাকে আটকে থাকতে হয়েছিল। বুঝতে পারছেন যে উনি জেলও খেটেছেন স্বাধীনতার জন্য। এবার ছোট্ট করে এই যে আমাদের ভারত সেবাশ্রম সংঘ, এটার সম্বন্ধে একটু বলি। তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করেছিলেন 1917 খ্রিস্টাব্দে। তিনি একটি আশ্রম স্থাপন করেন। 1919 খ্রিস্টাব্দে প্রচণ্ড ঝড়ের ফলে বহু লোক মারা গেলে তিনি সেবার কাজে এগিয়ে আসেন। সেবা কার্য শেষে মাদারীপুরের বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধে মাদারীপুর সেবাশ্রম স্থাপন করেন। এর কিছু বছরের মধ্যেই খুলনা, নওগাঁ এবং আশাশুনি প্রভৃতি জায়গাতে সেবাশ্রম স্থাপন করেন। 1922 খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজারে ডিসপেন্সারি লেনে ঘর ভাড়া করে কলকাতায় প্রথম আশ্রম স্থাপন করা হয়। ওই বছরেই ভাদ্র মাসে 118 নম্বর শোভাবাজার স্ট্রিটে মাত্র 18 টাকা ভাড়ায় 2খানি কোটাঘর ভাড়া নিয়েছিলেন। সেখানেই কলকাতা আশ্রম স্থানান্তরিত করা হয়। 1924 খ্রিস্টাব্দে জুন মাসে 27 নম্বর বউবাজার স্ট্রিটে আশ্রম উঠে আসে। ইংরেজির তখন 1926 খ্রিস্টাব্দ। 162 কর্নওয়ালিস স্ট্রিটে আশ্রম স্থানান্তরিত হয়। তারপর ইংরাজির 1927 খ্রিস্টাব্দে জুলাই মাসে 24/3 মির্জাপুর স্ট্রিটে, বর্তমান যেটা সূর্য সেন স্ট্রিট, সেখানে আশ্রম উঠে আসে। পরে বালিগঞ্জের ডিহি শ্রীরামপুর লেনে কয়েক মাস থাকার পর ইংরেজির তখন 1932 খ্রিস্টাব্দ মে মাসে সংঘের প্রধান কার্যালয় 211 রাসবিহারী এভিনিউ, বালিগঞ্জের
নিজস্ব জমি এবং বাড়িতে স্থাপিত হয়। এবার তীর্থ সংস্কার। আচার্য স্বামী প্রণবানন্দ জানতেন তীর্থস্থানগুলি ভারতের অখণ্ডতা সূত্র ধরে আছে। হিন্দু সমাজ সমন্বয়ের মধ্যে দিয়ে হিন্দু জাতি গঠন করা লক্ষ্য ছিল তার। তাই মিলন মন্দির এবং রক্ষীদল গঠন এবং বহুবিধ জনহিতকর সেবামূলক কাজ তিনি তার প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমেই করেছিলেন। জনকল্যাণ ক্ষেত্রে তিনি যেসব কাজ করেছেন তার অন্যতম তীর্থ সংস্কার। ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের দ্বারা দখল হয়ে যাওয়া তীর্থস্থানগুলি উদ্ধারের জন্য তিনি আন্দোলন চালিয়েছিলেন। তীর্থ সংস্কার আদির দ্বারা ভারতের পবিত্র তীর্থগুলির জবরদখল মুক্ত করার জন্য প্রয়াস করেন। সেখানে তীর্থগুলিকে দরিদ্র অবহেলিত শ্রেণীর প্রবেশের জন্য দ্বার উদ্ঘাটন করেছিলেন তিনি। এছাড়াও হরিজনদের বলপূর্বক মন্দিরে প্রবেশ করাতে চাইলে তিনি তার বিরোধ করে বলেন যে মন্দির সামাজিক কোন্দলের স্থান নয়, জোর করে মন্দিরে প্রবেশ করালেই অবহেলিত সমাজ রাতারাতি বড় হয়ে যায় না। তার জন্য সকলের পথ উন্মুক্ত করে হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হিন্দুদেরকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, চণ্ডাল, নমশূদ্র ইত্যাদি কোনো নামে ডাকেননি। তিনি হিন্দুদেরকে হিন্দু নামেই ডেকেছিলেন। সুন্দর সমাজ গঠনের জন্য তাৎক্ষণিক সমাধানের পথে না গিয়ে তিনি ব্যক্তি চরিত্র নির্মাণ, আদর্শ পরিবার গঠন ইত্যাদিকে সোপান হিসাবে ব্যবহার করেছেন তিনি। জন্মজাত শূদ্রত্বের তিনি বিরোধ করেছিলেন। তিনি শূদ্রদের পকান্ন চেয়েও খেয়েছেন, কেন ব্রাহ্মা খাওয়া। তাদের সঙ্গে পঙ্ক্তি ভোজন, ওম স্বাহা মন্ত্রোচ্চারণপূর্বক বৈদিক যজ্ঞ তিনি তাদেরকে সঙ্গে নিয়েই করেছিলেন। তিনি বলেছিলেন হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, চণ্ডাল আদির কোনো ভেদাভেদ নেই। গুরুদেব 1941 সালে 8ই জানুয়ারি মাত্র 45 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন। এই ছোট্ট ভিডিওতে গুরুদেবের সম্বন্ধে সবটা বলা যাবে না, তো আজকে রাখি। গুরুদেবের কথা শেষ করলাম। আবার আগামীতে আর একটা ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত বলবো। আজকে আপনাদেরকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় গুরুদেব। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো।